সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সালেহউদ্দিন, নির্বাহী সম্পাদক দৈনিক ইত্তেফাক ও আইন সংবিধান রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক জি9। আপনাকে স্বাগত। মূল আলোচনায় যেতে চাই, প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা। আজকে একটি বিশেষ দিন। সেই দিনটির শুরু থেকে একেবারে যারা মন্ত্রিপরিষদের সদস্য আছেন, উপদেষ্টাগণ আছেন, তাদেরকে বিএনপি নেতৃত্বাধীন যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি তাদেরকে নিয়ে যে বৈঠক করেছেন, সেখানে তিনটি বিশেষ বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই তিনটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাইবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কথা বলেছেন এবং বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার কথা বলেছেন। সালেহউদ্দিন ভাই, এই টার্গেটটাকে আপনি কিভাবে দেখছেন? এই সময়ের জন্য এটা কতটুকু উপযোগী? না, আমাদের দেশে এই 180 দিনের কর্মসূচি এগুলো নতুন না। উনি 180 দিনের কর্মসূচিতে মোটা দাগে 3-4টা বিষয় উল্লেখ করেছেন, কিন্তু বিস্তারিত কর্মসূচি উনারা আসবে। এর আগে মরহুমা বেগম খালেদা জিয়ার 100 দিনের কর্মসূচি ছিল। আজকে যারা সরকারে যারা শপথ গ্রহণ করে প্রথম মন্ত্রিসভায় গেলেন, সবাই খুব চমৎকার করে কথা বলছেন, দেখতে শুনতে ভালো লাগছে, নানান প্রত্যাশার গল্প বলছেন। তো মানুষ এই প্রত্যাশায় কারো আশাভঙ্গ যাতে না হয়, এই দায়িত্ব তাদের। এই দায়িত্বটা কিভাবে পালন তারা করবেন? আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি কি করতাম? আমারটাই আরেকজন করবে এরকম কথা আমি বলছি না, কিন্তু আমি প্রধানমন্ত্রী হলে আমি কি করতাম? এর আগে একটা কথা বলে নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে দেশ স্বাধীনের পর দেশে এসে প্রথম একটা কথা বলছিলেন, আমি 3.5 বছর তোদের কিছু খাইতে দিতে পারবো না। আমার দেশ যুদ্ধ বিধ্বস্ত, ব্রিজ নাই, কালভার্ট নাই, কিচ্ছু নাই, তোরা এটা মাইনা নিস। বাংলাদেশের মানুষ মানার জন্য প্রস্তুত ছিল। যখন দেশের মানুষ দেখছে যে আমাদের খাইতে না দিয়ে তারা নিজেরাই খাওয়া শুরু করছে, তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি পর্বত সমজনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসছিলেন, তিনি যখন সপরিবারে নিহত হইলেন, তখন তার জন্য কেউ সম্ভাবনা ওইভাবে করতে দেখি নাই। কারা হয়তো করেছে, যারা তো ওনার দল করতেন, যারা সুবিধাভোগী ছিল, কিন্তু সাধারণ মানুষ সেই মধ্যে সেই সহানুভূতি তখন ছিল না। সবাই এটাকে গ্রহণ করে নিয়েছে যে আমরা বেঁচে গেলাম। অর্থাৎ প্রতিশ্রুতির বাস্তবায়ন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমাদের দেশটার যে গরিব, আমাদের যে দেশটা একটা ঋণগ্রস্ত, সেইটা সকলে আমরা জানি। হ্যাঁ, আপনি জানেন আওয়ামী লীগ যখন ক্ষমতা নিয়েছিল 2009 সালে 2,76,000 কোটি টাকা ঋণ ছিল। ওনারা এত মহান নেতা ছিলেন, ওনারা যখন ক্ষমতা ছেড়ে দিয়েছেন তখন তাদের ঋণ ছিল 18,03,000 কোটি টাকা। আপনি বুঝতে পারছেন? এই তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের কাছে 22,05,000 কোটি টাকার ঋণ রেখে গেছে। এই তত্ত্বাবধায়ক খুব বেশি ঋণ রাখে নাই, তারা মাত্র 7,05,000 কোটি টাকা রাখছে। হ্যাঁ, এর একটা কারণ ছিল, ওদের বড় অংশ আওয়ামী লীগের ঋণের সুদ দিতে চলে গেছিল, এবং এই সরকার এসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক ভর্তুকি দিতে হচ্ছিল। কিন্তু বোঝাটা এই সরকার, বর্তমান যে সরকার আসছে, তার হাতে 22,05,000 কোটি টাকার ঋণ। ফলে দেশের অবস্থা খুব খারাপ। এই খারাপ অবস্থায় মানুষ ওই একইভাবে দেখবে যে দেশের অবস্থা তো খারাপ, নেতাদের স্বাস্থ্য কেমন ভালো হয়েছে। তারা যদি দেখে আওয়ামী লীগের মতোই তারাও লুটপাট করছেন, তারাও টাকা পাচার করছেন, আর দেশের মানুষ না খেয়ে আসছে, তাহলে দেশের মানুষ আবার খুব প্রকাশ করবে। কিন্তু আমি শেষ করব, তারপর ওনার কাছে যাবেন। এখনই আমি ওই কথাটা বলে নেই, যে কথাটা
শুরু করছিলাম, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম আমি কি বলতাম, কি করতাম। আমি প্রথমে মন্ত্রীদের ডেকে নিয়ে বলতাম, আমি দুর্নীতি করব না, তোমাদের কারো দুর্নীতি সহ্য করব না, যাদের দুর্নীতির তথ্য পাবো হুঁশিয়ারি দিয়ে দিলাম, তারা সঙ্গে সঙ্গে তাদেরকে ফায়ার করব। আপনারা দয়া করে মন্ত্রণালয়ে গিয়ে সচিব সাহেবদের দেখবেন, ডেকে প্রথম ওই যে ভাষণ দেন না, শুভেচ্ছামূলক ভাষণ, অনেক মন্ত্রীরা সুন্দর সুন্দর কথা বলছেন, তারা যদি সচিব সাহেবদের ডেকে এনে বলতেন সব অফিসারদের সামনে, আমি কিন্তু দুর্নীতি করব না, আমি যদি কোনো দুর্নীতি করি আপনি আমাকে বলবেন, কিন্তু আপনার দুর্নীতি আমি সহ্য করব না। জি, এবার জি, সচিব সাহেবকে বলে দিবেন যে আপনি অফিসারদেরকে বলে দিবেন যে আপনিও দুর্নীতি করবেন না, তারাও যেন কোনো দুর্নীতি না করে। প্রথম কাজটা আমি হইলে এটা করতাম। তবে আমি বিশ্বাস করি তারেক রহমান অনেক ঋদ্ধ, অনেক সমৃদ্ধ এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়েই বাংলাদেশে এসেছেন। তিনি দেশটাকে বদলাইতে পারবেন না, এরকম ঋণের বোঝা নিয়ে দেশকে বদলানো যায় না, কিন্তু তিনি একটা স্বস্তির জায়গায় দেশটাকে নিয়ে যাবেন, তার প্রতি এই প্রত্যাশাটা আমার আছে। আপনার আছে। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আমি দুর্নীতি করব না, আপনারাও করবেন না, এরকম ভাবে যদি আসলে শুরু করা যায়, নিশ্চিতভাবে সেটি একটা ভালো বার্তা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আজ পর্যন্ত আমরা যা দেখে এসেছি, মানে দুর্নীতি করবে এটাই স্বাভাবিক, করবে না এটাই হচ্ছে অস্বাভাবিক। এই কথাটা বললে তারা যে শুনবে বা কেন শুনবে, আপনার কাছে কি মনে হয়? ওকে, ঠিক আছে। সালে ভাই হতাশ হয়েছেন কথা শুনেন নাই বলে, যেরকম বার্তা দেওয়া দরকার ছিল, তো কথা না হয় নাই বললো, যদি কাজে দেখাতে পারে মন্দ কি। যেহেতু প্রথমে কথায় তারা ওস্তাদি দেখাতে পারে নাই, কাজে ওস্তাদি দেখাক, কোনো দুর্নীতি সহ্য যাতে না করে। এই সরকারকে মনে রাখতে হবে, এই যে 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক যে কর্মসূচি তারা ঘোষণা করবে, 31 দফা রাষ্ট্র মেরামতের যে ঘোষণা অঙ্গীকার তারা করেছে, ইস্তেহার প্রকাশ করেছে এবং বলেছে এটি শুধু কোনো অঙ্গীকার নয়, এটি রাষ্ট্রের সঙ্গে জনগণের চুক্তি। মানুষ, জনগণ, আমরা প্রতি মুহূর্তে এই সরকারের এই সব প্রতিশ্রুতি, এই সব অঙ্গীকার এবং এই সব কর্মসূচিতে টিকমার্ক আর ক্রসমার্ক দিতে থাকবে। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে মানুষ শুধু কেউ কাগজে কলমে দিবে, কেউ মনে মনে দিবে, টিকমার্ক আর ক্রসমার্ক দিতে থাকবে। সুতরাং এই সরকার কতগুলো টিকমার্ক অর্জন করে জনগণের কাছ থেকে, তার উপর নির্ভর করবে এই সরকারের ভবিষ্যৎ। কতটা সচেতন দেখছেন এই সরকারকে এখন পর্যন্ত? মাত্র তো আজকে শুরু হলো, তাদের গুড জেস্টার আছে। সরকার প্রধানকে নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে যে তিনি অনেক, যেমনটি সালে ভাই বলছিলেন যে অনেক বেশি পরিশীলিত, তিনি অনেক বেশি, এখন তাকে দেখে যতটুকু মনে হচ্ছে যে অনেক বেশি পরিশীলিত হয়ে এসেছেন। আসলে তাকে দেখে, তার কাজকর্ম দেখে মনে হচ্ছে যে তিনি অনেক ভালো কিছু করতে পারবেন। বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়া, তিনি তো প্রশ্নাতীত, অনেস্ট এবং ভালো মানুষ ছিলেন, কিন্তু সেই সময় তো বাংলাদেশ দুর্নীতিতে উন্নতি করেছে আওয়ামী লীগের চ্যাম্পিয়ন অবস্থা থেকে, কিন্তু খুব স্বস্তিদায়ক অবস্থায় আমরা যেতে পারি নাই। সুতরাং শুধু একজন মানুষ চাইলেই হয় না, তার প্রশাসন যন্ত্র, তার অনেকগুলো হ্যান্ডস, এই হাতগুলিকেও চাইতে হবে। যদি না চায় তাহলে ওই হাতগুলি কেটে ফেলার মতো নির্মমতা দেখাতে হবে। যদি হাত কাটার মতো নির্মমতা না দেখিয়ে পচা হাতে মায়া দেখায়, তাহলে গোটা সরকারই পচে যাবে। ওই একজন মানুষের এত ভালো দিয়ে খুব বেশি কাজে আসবে না। কারণ আপনি দেখেন, গত 1.5 বছর ধরেও কিন্তু বিএনপির চেয়ারম্যান, আগে অ্যাক্টিং চেয়ারম্যান যখন ছিলেন, তখন তার যে কঠোর বার্তা ছিল, কঠোর পদক্ষেপ ছিল দুর্নীতি এবং দখলদারিত্ব, চাঁদাবাজি যাতে তার দলের নেতাকর্মীরা কেউ না করে, সেই প্রশ্নে স্পষ্ট বার্তা ছিল, কঠোর অবস্থান ছিল। তারপরেও আমাদের সব নেতাকর্মীরা তো সংযত হননি। না হওয়ার ফলে সেটা হয়তো হয়েছে 10%, প্রতিপক্ষ শতভাগ বানিয়ে ফুলি ফেপিয়ে একটা বয়ান তৈরি করেছে। আবার ওই শতভাগ বানানো বয়ানের বিপরীত বয়ানটা তৈরি করে আমরা খুব বেশি সফল হতেও পারিনি। ফলে একটা
প্রচারণা এরকম হয়েছে যে ক্ষমতায় না আসতে এরকম। আমরা তখন একটা কথা একটু ঘুরিয়ে এইভাবে বলেছি যে দল তো নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আর কি করতে পারে তারা? সরকারের তো দায়িত্ব এটা যে তারা কেউ অন্যায়ভাবে দখল করতে গেলে, কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে। তাহলে সরকার সেটি নিচ্ছে না কেন? সরকার এবং একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থে সেটা না ধরে, ব্যবস্থা না নিয়ে এই দলের গায়ে দখলদারিত্ব এবং চাঁদাবাজির কালিমা লেপন করতে তৎপর, এই অভিযোগ আমরা করেছিলাম। কিন্তু এখন তো প্রশাসন আমাদের এই সরকারের হাতে। সুতরাং এখন যদি কোথাও চাঁদাবাজি হয়, এখন যদি কোথাও দলীয় পরিচয়ে কোনো দখলদারিত্ব কায়েম করতে যায়, তাহলে ওই কথা বলে কি আমরা পার পাবো? পাবো না। সুতরাং চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, এগুলা রুখতেই হবে। আর যে তিনটা প্রায়োরিটি দিয়েছেন, শৃঙ্খলা, দ্রব্যমূল্য আর বিদ্যুতের বিষয়টা বলেছেন যে জ্বালানি, বিদ্যুৎ, এগুলার ক্ষেত্রে বিশেষ করে রোজার সময়, এই সময় সেহরি, ইফতার এবং নামাজের সময়, তারাবি নামাজের সময়ে যেন মানে ইন্টারাপশন না হয় এগুলার, এবং মানুষের কষ্ট না হয়। কিন্তু রোজার পরেও তো এগুলো দেখতে হবে, সেগুলো মানুষ বিবেচনায় নিবে। পাশাপাশি এই তরুণদের জন্য বিশেষ করে কর্মক্ষেত্র সৃষ্টিতে কতটা উদ্যোগ গ্রহণ করতে পারে। এদেশের মানুষ মোটা দাগে কয়েকটা জিনিসই বেশি করে তাদের ভোগায়। এক হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা, যে নির্বিঘ্নে সে চলাফেরা করা, ব্যবসা করা, কাজ করা করতে পারছে কিনা। দুই হলো গিয়ে সে যেন একটা কাজ পায়, সে খেটে খেতে চায়, সম্মানজনক একটা কাজ নিয়ে সে যেন ইনকাম করে খেতে পারে, সংসার চালাতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্র, এটা চায়। আর হচ্ছে সুশাসন, যাতে দুর্নীতি ছেয়ে না যায়, আমাদের বিচার বিভাগে যেন টাকা ছাড়া বিচার পাবো না, এই উপলব্ধি যে তৈরি হয়েছিল, গেঁথে গেছে, সেটা যেন মনে হয় যে না, টাকা মানে ঘুষ বা অবৈধ টাকা না ব্যবহার করেও ন্যায় বিচার পাওয়া যায়। বাকিগুলো যে উন্নয়ন হবে, ঋণগ্রস্ত অবস্থা থেকে দেশকে বের করে আনা হবে, গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, রাষ্ট্র সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন সহ যত যত অঙ্গীকার দেওয়া হয়েছে, এর অনেকগুলো সময় সাপেক্ষ। সেটার জন্য মানুষ সময় দিতে প্রস্তুত আছে এবং সেটা কাউন্ট করবে যে তাদের সদিচ্ছা এবং চেষ্টাটা আছে কিনা। কিন্তু এই যে নিত্যদিনের যে চাওয়াটা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, কর্মক্ষেত্র, আমি যদি আয় করতে না পারি ভাই, তাহলে আমি সংসারটা চালাবো কি করে? খালি পকেটে তো আমার ভালো ভালো কথা শুনে ভালো লাগবে না। আপনি অন্য সব দিলেন, কিন্তু আমার ইনকাম জেনারেশন হলো না, হবে। ফলে এই দিকে তাদের মনোযোগ দিতেই হবে। আর মাথায় রাখতে হবে, বিরোধী দল একটা নটোরিয়াস পার্টি আছে, যারা মুখে এক কথা বলে, কাজে আর একটা করে, অন্তরে পোষণ করে এক, চেহারায় দেখায় আর এক। এইরকম একটা নটোরিয়াস অপোজিশন নিয়ে ডিল করে একই সঙ্গে রাষ্ট্র চালনা এবং রাজনীতি পরিচালনা করা খুব সহজ নয়। আরেকটা কথা বলে শেষ করি, এই সরকারের জন্য খুব বড় চ্যালেঞ্জ হবে। অতীতে দেখেছি আমরা, যারা বাংলাদেশে যারা সরকারে থাকে, তারা সরকার চালাতে গিয়ে হিমশিম খায়, ফলে দলের প্রতি মনোযোগ দিতে পারে না, সাংগঠনিকভাবে দুর্বল হয়, দলে কোন্দল বাড়ে, দলের লোকরা নানান রকমের অপকর্মে লিপ্ত হয় এবং প্রতিপক্ষ দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে না। তখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে প্রশাসনিকভাবে মোকাবেলার যে খারাপ পথ, সেই পন্থা অবলম্বন করে। এখন জামায়াত ইসলাম, এনসিপি সহ যা বিরোধী দলে আসছে, তারা এইবার যে নির্বাচনে এবং ভোট প্রাপ্তি, আসন প্রাপ্তিতে যেটা দেখা গেছে, এরকম একটা সুষ্ঠু নির্বাচনে, সুতরাং এদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলাও কিন্তু বিএনপিকে করতে হবে। সুতরাং রাজনৈতিকভাবে সংগঠনকে যদি মজবুত করতে না পারে, গণমুখী করতে না পারে এবং রাজনৈতিক বয়ান তৈরি করতে না পারে এই দেশের উপযোগী, এই জনগণের উপযোগী, তাহলে কিন্তু তাদের জন্য কঠিন হবে রাষ্ট্র চালনা এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়বার অঙ্গীকার রক্ষা করা। একদম একদম। আর দুজন দর্শক আছেন, একটু তাদের প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করবেন। ফরিদ আহমদ বলছি। প্রশ্ন করবেন। প্রশ্ন হয়েছে এই যে দুর্নীতি, আমাদের দেশে, এই দুর্নীতি একটা নিচে নিম্নতম পর্যায় থেকে উপর র্যাঙ্ক পর্যন্ত, এই দুর্নীতি কিভাবে বন্ধ হবে? আমি তো
স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স তখন 10, আমি তখনও মুক্তিযোদ্ধা বলতে গেলে ছিলাম, কিন্তু কপাল দোষে হয়তো পাই নাই। তারপরে চাকরির লাইফে করছি, দেখছি যে এই যে দুর্নীতি গুলা, এই দুর্নীতি কিভাবে বন্ধ হবে? আপনারা তো সবাই তো ভালো ভালো কথা বলেন। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সালেহ ভাই, এটা দিয়ে একটু শুরু করি। দুর্নীতি আসলে দূর হবে কিভাবে? মানে একজন দর্শক, একজন জনগণের প্রতিনিধি, একজন যদি তাদের মধ্যে প্রশ্ন আসে, যে প্রশ্নটা আমিও করছিলাম, যে আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত দুঃখজনক যে দুর্নীতি সবাই করবে, এটাকে আমরা স্বাভাবিক মনে করি এবং সেটা দূর হবে সেটা নিয়ে আমরা একটু শঙ্কা প্রকাশ করি যে কিভাবে দূর হবে। আচ্ছা, যাই হোক, এই ডাক্তার সায়ন্ত তো অনেক কথা বললেন, তা আমার ওনার কথার মধ্যে দ্বিমত করার কোনো সুযোগ নাই, কারণ দীর্ঘকাল থেকে তো ওনার বক্তব্য আমি শুনি। মাঝে মাঝে আমি মনে মনে বলি, তুমি কেমন করে এত সুন্দর করে কথা বলো এ ডাক্তার। শান্ত ভাই, আমরা তো এই দর্শকের কথা দিয়ে শুরু করি। হ্যাঁ, দুর্নীতি মুক্ত দেশ পৃথিবীতেই নাই। বড় বড় দেশে বড় বড় দুর্নীতি আছে, কিন্তু দুর্নীতিটা সহনীয় মাত্রায় নিয়ে যাইতে হবে। এই যে ভাই বললেন, আমাদের প্রফেসর ইউনূস সাহেব একটা কথা বলছেন, অনেকে এটার অপমান লাগছে যে উনি বাংলাদেশের শতকরা 80 জন মানুষকে না কতজন সংখ্যাকে বলছেন যারা জালিয়াতিতে উস্তাদ, বুঝছেন? জি। তা এখন আমার তো হাটে ঘাটে মাঠে দেখি যে সুযোগ পায় সেই দুর্নীতি করে, ফলে এই দেশটা দুর্নীতি ছেয়ে গেছে। ফলে ছেয়ে যাওয়া দেশকে আপনি রাতের মধ্যে ভালো করতে পারবেন না। কিন্তু মানুষ যদি দেখে দুর্নীতি করলে এখন আর রেহাই পাওয়া যায় না, তখন এটা আস্তে 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 কমতে কমতে একটা জায়গায় আসবে। এখন কি করতে হবে? কি করতে হবে? আমাদের এখানে আমরা যত দুদক আছে না, আমাদের দুর্নীতি দমন, এটা একটা মূলত আমলাদের দ্বারা পরিচালিত হয়। ফলে কোনো আমলার দুর্নীতির কোনো অভিযোগ দুদকের কাছে আপনি পাবেন না, কারণ চালাই হচ্ছে অবসরপ্রাপ্ত আমলারা। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত দেখি নাই দুর্নীতি করে, মূলত দুর্নীতি দমন করার যে আইডিয়াটা, যে রাষ্ট্রের সম্পদকে মানে ছিনিয়ে নেওয়া, রাষ্ট্র সম্পদকে দুর্নীতি মানে জনগণের সম্পদকে আপনি কুক্ষিগত করা, এটাই হচ্ছে দুর্নীতি মূলত। নানান সমাজে নানান ধরনের দুর্নীতি হয় এবং ওই দুর্নীতি দেখার জন্য দুর্নীতি দমন কমিশন। আপনি কি দেখছেন কখনো? ভারতে হয়েছে, ভারতে প্রধানমন্ত্রী ক্ষমতা থাকাকালীন সময় ইন্দিরা গান্ধী, তার বিরুদ্ধে ওয়ারেন্টি ছিল, ম্যাজিস্ট্রেট আদালতে যাইতে হয়েছে। আপনি কি দেখছেন বাংলাদেশে ক্ষমতায় থাকার সময় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনছে? যখনই ক্ষমতা চলে যায় তার বিরুদ্ধে মেলা দুর্নীতি অভিযোগ প্রমাণ সহ পাওয়া যায়। এই যে এই সরকারকে একটা অভয় দিতে হবে দুর্নীতি দমন কমিশনকে, যে আপনি প্রস্তুত হয়ে থাকেন, কুচ দিতে থাকেন আমাদের কার কার কি দুর্নীতি। প্রথমে আমাদেরকে জানাইয়েন, আমি সংশোধন করতে পারি কিনা দেখি, আর যদি এটা মাত্রার বাইরে হয় আইনগত পদক্ষেপ নেন। অর্থাৎ সরকারকে ওই জায়গাটুকু তৈরি করে সরকারে দিতে হবে। থাকা অবস্থায় সরকারের দুর্নীতি দেখার মরদ থাকতে হবে, এরকম একটা কমিশন দরকার। আর আরেকটা যে 180 দিনের যে বিষয়টা উঠছে, আমি কিছু প্রস্তাবমূলক কথাই বলবো যেহেতু সরকারের শুরু। আমি মনে করি রাজনৈতিক অক্ষমত ছাড়া আদর্শের দ্বন্দ্ব থাকবে, রাজনৈতিক অক্ষমত ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়াটা কঠিন হবে। কাদের মধ্যে রাজনৈতিক ঐক্যমত্যটা আসলে কাদের মধ্যে হবে? আমি বলছি আমাদের দেশে যারা বিরোধিতা করে, এরা প্রথম দিন থেকে শুরু করে প্রত্যাখ্যানের রাজনীতি। আপনি দেখেন সংসদের প্রথম দিন শপথের উষালগ্নে সালাউদ্দিন সাহেব বিএনপির শপথ অনুষ্ঠানে একটা বক্তব্য রাখলেন। এই বক্তব্যতে উনি শপথ করবেন না এটা কোনো কখনো বলেন নাই, প্রত্যাখ্যান করেন নাই। উনি বলছেন
আমি যে শপথটা নিব সংবিধানে তো সেটা নাই। আমরা আগে সংবিধানে এটা অন্তর্ভুক্ত করি। দেখেন, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে সাংবিধানিক পদাধিকারকে একটা শপথ দিতে হয় এবং এটা সংবিধানের ৩য় তফসিলে থাকে। কিন্তু জামাত এনসিপিতে বলছে যে এটা তো বিএনপি আগে বলেনি, আচ্ছা শুনেন, এটাকে তারা গাদ্দারি হিসেবে নিচ্ছে। বিএনপি আগে বলছে, যে তারা এটা এটাতে আমি এটা শপথ উত্তর নেবে না। দেব, আমি এটাকে শেষ করি আপনাকে। বিএনপি আগে বলছে। এখন আপনার আমরা করলাম কি, একটা অধ্যাদেশ দিয়ে, জি, সাংবিধানিক আদেশ জারি করলাম অধ্যাদেশ দিয়ে। জি। অধ্যাদেশ দিয়ে আমি সংবিধানের বিধানটাকে চেঞ্জ করতে চাচ্ছি। এটা আমার সংবিধান গ্রহণ করেন। আর সায়ন্ত ভাই, একটা নতুন সরকার একেবারে ভূমিধস বিজয় নিয়ে আসা, নানান ক্যালকুলেশন চলছে, নানান প্রশ্ন সামনে আসছে। সেখানে সব থেকে বেশি যে বিষয়টি নিয়ে শঙ্কা কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যে যখন কোনো সরকার বাংলাদেশে 2/3 ভোট নিয়ে জয়লাভ করে আসে, তখন সেটির পরিণতি খুব একটা ভালো হয় না বা সেটি ফ্যাসিজমের দিকে যায়। অতীতের ইতিহাস এমনটাই বলে। আপনার বিশ্লেষণ কি বলে? ওকে, এই বিশ্লেষণে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দর্শক করেছিলেন, যদিও সালেহ ভাই সে বিষয়ে কথা বলেছেন, আমি একটু কন্ট্রিবিউট করতে চাই। জি। এই সরকারের এমপি যারা, তারা যে শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট না নেওয়ার যে ট্র্যাডিশনটা তৈরি সিদ্ধান্ত যে গ্রহণ করেছেন, এটা কিন্তু প্রশংসিত হয়েছে দেশে। এটা ভালো একটা পদক্ষেপ। ঠিক একইভাবে এরা সরকারের শুরুর দিকেই যদি মন্ত্রী এমপিদের বা বিশেষ একটা লেভেল পর্যন্ত সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাবটা তারা দেবেন এবং টাইম টু টাইম এটা রিভিউ হবে। আগের সরকারের মতো মৎস্যজীবী এমপি যাতে সবাই হয়ে না ওঠে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, সেগুলো রিভিউ মেয়াদ করবেন। শেষের আগে কয়েকবার তারা দিবে, কয়েকবার দিতে হবে। আচ্ছা, শুরুতে দিবেন, এটা ওনার প্রস্তাব। মেয়াদ শেষ হওয়ার আগে কয়েকবার দিবেন। এটা যদি ঘোষণা করে এবং স্বচ্ছতার সঙ্গে করে, জি। দুর্নীতি দমনে সেটা বড় একটা মেসেজ দিবে এবং একটা ভূমিকা রাখবে। আর একটা হচ্ছে অতীতের দুর্নীতির বিচার করা। 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, তখন আওয়ামী লীগের আগের আমলের 96 আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল, সাদা মলাটে বড় বড় বই। এম.কে. আনোয়ার সাহেব তখন এটা নেতৃত্বে ছিলেন এবং এটা যখন ওপেন করা হইল, সেই সময় আমরা খুব একটা বিপ্লবী তেজ নিয়ে বলেছিলাম যে চোরদের ধরা হচ্ছে। কিন্তু সেই যে শ্বেতপত্র কালো কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হলো, সেটা কালোই থেকে অন্ধকারেই থেকে গেল, আর আলোর মুখ দেখলো না। আমরা ওই দুর্নীতির বিচার 2001 থেকে 2006 দেখলাম না। আবার এখন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ কমিশন একটা করা হয়েছিল, যেটা দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ওনারা একটা কিছু কাজ এগিয়ে রেখেছেন। এই সরকারের উচিত অতীতে যারা দুর্নীতি করেছে তাদের বিচারের আওতায় আনা, যাতে মনে না হয় যে এখন যারা আছে তারাও দুর্নীতি করলে পার পেয়ে যাবে। আগেরটার বিচার হলে যখন এক্সাম্পল তৈরি হয় বিচারের, এদের মনে ভয় ঢুকবে এবং এরা করলেও ভবিষ্যতে অন্য কেউ সরকার আসলে বিচার হবে। সেই জন্য বিচারটা খুব গুরুত্বপূর্ণ। এই সব পদক্ষেপ হচ্ছে দুর্নীতিকে আস্তে আস্তে কমিয়ে আনার যে বিষয়, সেটাকে এনকারেজ করবে। দর্শকের উত্তরটা পেয়ে যাব আমরা যদি সরকার এই পদক্ষেপগুলির দিকে যায়। এবার আসি আপনার 2/3 মেজরিটি। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা রাজনৈতিক দল ছিল, পাল্টাপাল্টি বড় দল। তার মধ্যে একটা দল যখন নাই হয়ে গেল, তখন বিএনপির পক্ষে 250-280 সিট পাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ওই ধারণাই অনেকে করত। সেই তুলনায় বরং বিএনপির সিট অনেক কম পেয়েছে। এখন বিএনপির এই বেশি সিট পাওয়াটা তাদের মাথা খারাপ বেশি একটা এইবার করতে পারবে না, কারণ সংখ্যার বিচারে তারা 2/3 মেজরিটি হলেও ওই যে আগের আলোচনায় বলেছি, জামায়াত এবং এনসিপির যে সদস্যরা 77-78 জন যারা নির্বাচিত হয়ে আসছেন, তারা কিন্তু প্রতিবাদে কথায় থেমে থাকবেন না। ছায়া মন্ত্রিসভা করার ঘোষণা দিয়েছেন এবং তারা প্রথম থেকেই প্রতিবাদ এবং সেখানে মিথ্যা প্রতিবাদ, মিথ্যা তথ্য পর্যন্ত, অপতথ্য পর্যন্ত ছড়িয়েও তারা অগ্রগামী হচ্ছে। ফলে সরকার এই 2/3 আতিশয্যে যা খুশি তাই করার দিকে যেতে পারবে না। কারণ ওই যে বললাম, প্রতি মুহূর্তে তাদের ওই টিকমার্ক আর ক্রসমার্ক, জনগণের টিকমার্ক আর
ক্রসমার্কের বিবেচনা মাথায় রাখতে হবে, এবং বিরোধী দল যে আছে তারা ইতিমধ্যে যে এই তাদের কর্মতৎপরতা দিয়ে, তাদের প্রচারণা দিয়ে যেরকম ভোট তারা পেয়েছে এবং যেই আসন পেয়েছে এবং যেই বিরোধীদের মুখেই সরকারকে রাজনীতি এবং সরকার পরিচালনা করতে হবে, সুতরাং এই 2/3 এইবার তাদের মাথা খারাপ করার কোনো সুযোগ চান্সই পাবে না। আচ্ছা। এটা আমার ধারণা। খুব বেশি আরামে থাকার সুযোগ এরা পাবে না, কারণ অনেকগুলা বিষয় তাদের বিবেচনায় রাখতে হচ্ছে। এক হচ্ছে 1/11-এর 2 বছর সেই সরকারের দুর্নীতি এবং রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু। আওয়ামী লীগের 16.5 বছর সেই ধ্বংসকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। এই রকম একটা অবস্থা থেকে এসে ভঙ্গুর অর্থনীতি, বাংলাদেশের বিধি ব্যবস্থা সব নষ্ট হয়ে গেছে, অনেক মানুষের মরালিটি নষ্ট হয়েছে, গোটা জাতিকে তারা দুর্নীতি, দুঃশাসন, গণতন্ত্রহীনতা, মানবাধিকার হরণ, নানান প্রক্রিয়ায় গুম খুন, হত্যা, হামলা, মামলা, এই আয়নাঘর সব দিয়ে সেটাকে আবার তাদের একটা অনুগত পোষ্য বাহিনী গড়ে তুলেছিল তারা নানান প্রক্রিয়ায়। ফলে মোরালিও এই জাতি অনেকখানি উইক হয়ে পড়েছে একটা অংশ। তারপর বিভিন্ন দেশের সঙ্গে যে সমস্যা তৈরি করেছে সেটা রিপেয়ার করা, এই দেশকে এই যে সালে ভাই বললেন যে কতখানি ঋণগ্রস্ত করেছে, সেইখান থেকে দেশকে উত্তরণ করা, মেধার ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে হইলে, প্রশাসন করতে হইলে, বিচার বিভাগকে সেই পর্যায়ে আনতে হইলে, দুর্নীতি দমন কমিশনকে অ্যাক্টিভ করতে হইলে, সমস্ত কিছু মিলিয়ে কর্মক্ষেত্র তৈরি করতে হইলে তাদের এই যে বড় চ্যালেঞ্জ, তার সঙ্গে প্রতিশ্রুতি, এই যে রাষ্ট্র মেরামতের যে প্রতিশ্রুতি দিয়েছে, অঙ্গীকার করেছে, এই যে ইস্তেহারে যে অঙ্গীকার করেছে, একদিকে হলো ভঙ্গুর ব্যবস্থার মধ্য দিয়ে শুরু, নিজেদের প্রতিশ্রুতির পাহাড়, আর একদিকে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পরে জনগণের এক্সপেকটেশন অনেক হাই। তা একদিকে সম্পদ সীমিত, ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা, জনগণের এক্সপেকটেশন হাই, আবার ওই ধ্বংসপ্রাপ্ত অবস্থা মাথায় না রেখে প্রতিশ্রুতি দিয়েছি অনেক বেশি, আমি এটা করব তোমাদের জন্য। সরকারের উপর চাপটা ফলে অনেক তার বেশি, সরকারের উপরে ক্ষেত্রটা এত কম বেশি দুর্নীতি করে। চাপ থাকবে, তাদের পক্ষে 2/3 না 1/3 ওই বিবেচনা মাথায় নেওয়ার সুযোগই থাকবে না বলে মনে করছেন। সালেহ ভাই, আপনি এটাতে আসলে যুক্ত করতে চাইবেন কিনা? আমি আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে কথা বলতে চাই, একটি বিষয় নিয়ে, মন্ত্রিসভার একটি বিষয় নিয়ে খুব বেশি আসলে কথা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তাকে মন্ত্রিসভাতে নেওয়া নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এর মাধ্যমে খলিলুর অন্তর্বর্তী সরকারে থাকাকালে বিএনপির হয়ে কাজ করেছেন কিনা সেই প্রশ্ন উঠবে। আপনার কাছে বিষয়টি আসলে কেমন? আচ্ছা, এটা বলার আগে আমি দুই একটা কথা আগে যেখানে অসমাপ্ত ছিলাম এটা শেষ করে দিই। সেটা হলো, আমি যেটা বললাম যে আমাদের প্রত্যাখ্যানের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের একটা গতানুগতিক বিরোধী দল দেখছি, জ্বালাও আগুন, এটা বেরিয়ে আসতে হবে। আমরা এই দুঃখী বাংলা অনেক দুঃখী, এখানে মানুষ কর্মসংস্থান নাই, শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে পারতেছে না, একটা রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এটাই আমি মনে করি সরকারের টপ প্রায়োরিটি দেওয়া উচিত। এই রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য এই যে তারেক রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসে প্রথম, উনি শুধু বিরোধী দলের নেতার না, সহায়ক বিরোধী দল যারা তাদের সঙ্গে যুক্ত আছেন, এবং এর মধ্যে একটা দলের প্রধান এই চরমুনাই, ওনার দলের নেতারা এবং ওনাদের নেতা কর্মীরা এরকম কিছু অশ্লীল স্লোগান দিয়েছে। এরপরও তারেক রহমান সাহেব তাদের বাসায় গিয়েছেন, এটা একটা সূচনা। এবং আমি মনে করি এই যে তারা 180 দিনের কর্মসূচি দিবেন, এই 180 দিনের কর্মসূচির আগে আমি মনে করি যে প্রধান কয়েকটা দলের সঙ্গে একটু পরামর্শ করে নেওয়া, যে আপনারা একটু বলেন 180 দিনের কর্মসূচির মধ্যে আর কি থাকা যায়। এই যে একটা ঐক্যমতের মাধ্যমে দেশ পরিচালনা করা, এটা আমাদের খুব দরকার। আচ্ছা, আর ডক্টর খলিলুর রহমান সম্পর্কে যে কথাটা বললেন, এই সরকারের মধ্যে নানান রকমের সমর্থক ছিল, জামাতের সমর্থক ছিল, এনসিপির সমর্থক ছিল, মানে এনসিপির সমর্থক কি জুলাই অভ্যুত্থানের নেতারা ছিল, এবং তাদের মনোনীত উপদেষ্টা ছিলেন। বঙ্গভবনে কিন্তু অন্যজনের নাম প্রস্তাব হয়েছিল। জুলাইয়ের গণ অভ্যুত্থানকারীরা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছে
এবং তিনি বলেছেন তারাই আমার নিয়োগকর্তা। তো প্রধান ব্যক্তি তো তাদের, তাই না? কিন্তু আসলে সরকার খুব নিরপেক্ষ ছিল। এখানে তিনজন, একজন তো ছাত্র শক্তির বড় নেতা ছিলেন, আমাদের বড় মন্ত্রীও ছিলেন উনি, এবং উনি প্রশাসনের এই যে রদবদলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। আমাদের মন্ত্রী পরিষদ সচিব পদত্যাগ করেছেন, তার সম্পর্কে কথা শোনা যায় তিনি জামাত মনোভাবাপন্ন। আমাদের যে যোগাযোগ এবং জ্বালানি উপদেষ্টা ছিলেন তিনি ছাত্র ছাত্র সংঘের নেতা ছিলেন। আচ্ছা, শিবিরের আগের ভাই। আর শিবির বা দেশ স্বাধীনের পরে শিবির নাম হয়েছে, আর দেশ স্বাধীনের আগের নাম ছিল ছাত্র সংঘ। আচ্ছা, এই সংঘের নেতা ছিলেন। ফলে এখানে বিভিন্ন মত পথের ছাত্র সংঘ, বিভিন্ন মত পথের লোক ছিল। এই মত পথের মধ্যে ডক্টর খলিলুর রহমানকে এখানে নেওয়া হয়েছে এই জন্য যে ডক্টর খলিলুর রহমান অনেক মেধা সম্পন্ন। তিনি তিনটা ভাষায়, তিনটা বিষয়ে এমএ করেছেন, অর্থনীতি, আইনে এবং বৈদেশিক সম্পর্কে। উনি দুইটা নামকরা বিশ্ববিদ্যালয় টাইফটস, বিএনপি নিজেই তো একসময় তার পদত্যাগের দাবি বারবার তুলেছেন, সেটি নিয়ে কথা বলেছেন। বলছি এটা বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন উনি। 1977 সালে আপনার বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন। এখন উনাকে কেন করা হলো? পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা। যে কোনো দেশকে তার অর্থনীতির মেরুদণ্ড সে ভেঙে দিতে পারে। ভারতকে কিছুদিন আগে নাস্তানাবুদ করে ছেড়ে দিল। আমাদের শুল্ক কি পরিমাণ বাড়ানো হয়েছিল, এই শুল্ক যদি আমাদের থাকতো আমাদের না খেয়ে মরতে হইতো। এইটার দুতয়ালি এইটা প্রফেসর ইউনূস এবং খলিলুর রহমান করেছেন। বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের যে রপ্তানি, এটা কোথায় যায়? আমেরিকা। ফলে আমেরিকা উনি দীর্ঘদিন থাকার কারণে, অর্থাৎ আমেরিকাকে আমি কুলাকুলি বলছি, কেউ আবার মনে করার জন্য আমেরিকা পন্থী হয়ে গেছে। এখানে নানান প্রশ্নটা এজন্যই যেটি আপনাকে বলছিলাম, হ্যাঁ, যে একটা সময় তো বিএনপি তার পদত্যাগ চেয়েছে যখন তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন, কিন্তু এখন বিএনপি তাকে ইনক্লুড করছে, সেখান থেকে জামাত এবং এনসিপির পক্ষ থেকে প্রশ্ন তুলছে। বিএনপি ওনার পদত্যাগ চায় না, এটা একটা এর আগে একটা দাবি উত্থাপিত হয়েছিল। আপনি খেয়াল করবেন, এনসিপির পক্ষ থেকে দাবি উত্থাপিত হয়েছিল যে 3 জন বিএনপি সমর্থক উপদেষ্টা আছেন, ডক্টর সালাউদ্দিন এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর কি নাম ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আরেকজন উপদেষ্টা আসিফ নজরুল। এই 3 জনের পদত্যাগ, 3 জনের পদত্যাগ চেয়েছিল। তখন আমি শেষ করি, তখন বিএনপি থেকে পাল্টা বলা হয়েছিল, কিন্তু এর মানে এই না যে একটা যোগ্য ব্যক্তিকে আমি নিব না। বলছিল যে তার নিরপেক্ষতার একটা, এই যে দেখেন অন্য পক্ষর লোকরে নিয়ে আসা নেওয়া তো একটা যোগ্যতা। গত 1.5 বছর ধরে যে বিষয়টি মানুষকে সবসময় আতঙ্কের মধ্যে রেখেছে, মব কালচার সংস্কৃতি নিয়ে কথা বলেছেন বিএনপির সরকারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে বাংলাদেশে মব কালচার শেষ, মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না, দাবি দেওয়া থাকবে, সেটি যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে, মিছিল সমাবেশ করতে পারবে, ডেমোক্রেটিক কালচার অব্যাহত থাকবে, কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে মহাসড়ক বন্ধ করা যাবে না। সায়ন্ত ভাই, মব কালচার একটা আতঙ্কের নাম, সেটিকে আসলে দূর করা সম্ভব হবে? ডেফিনেটলি যদি সরকার চায় সম্ভব হবে। তার আগে ওই মন্ত্রিত্ব নিয়ে যে প্রসঙ্গটা তুলেছিলেন, আমি আমার একটা চাওয়া জানিয়ে রাখি। মানে বিএনপিকে ভালোবাসি বলে, সমর্থন করি বলে এই দলের কাছে চাওয়া, 4.5 দশকের পুরনো একটা দল, সেই দল নিজ দলের এমন কোনো নেতা তৈরি কি হয় নাই যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া যায় যে আমার অন্য একজন লোক ওই সময় সফলতা দেখিয়েছেন বলে তাকে বেছে নিতে হলো? তার মানে হচ্ছে ওনার ওই যোগ্যতা বা ওই কারিশমার কারণে বিএনপি ওনাকে প্রায়োরিটি দিয়েছেন, ওনার বিরুদ্ধে কিছু আপত্তি থাকা সত্ত্বেও। যদি নিজ দলের মধ্যে এইরকম যোগ্য নেতা তৈরি করা যেত যে আমি চাইলে 5 জন লোক থাকবে সিরিয়ালে যাকে আমি চাইলে পররাষ্ট্রমন্ত্রী বানাতে পারবো, আমি চাইলে 5 জন লোক থাকবে সিরিয়ালে যাকে আমি চাইলে এখন মহাসচিবের দায়িত্ব প্রয়োজন হলে দিতে পারবো, আমার এইরকম 5 জন নেতা মিনিমাম থাকবে, তাকে চাইলে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা যে কোনো এরকম
কঠিন মন্ত্রণালয় দিতে পারবো, ওই রকম শক্তিশালী দল হিসেবে বিএনপিকে আমি বা আমরা দেখতে দেখতে চান, জি। চাই। ফলে এইরকম ধার করে এনে যেন আমার দলের কাউকে দিতে না অর্থাৎ হয়। প্রশ্নটার ক্ষেত্রটা সেইটা- বিএনপি নিজেই তৈরি করে দিল সেটা- সালেহ ভাই। সেটা- এটা ইয়ে। আমি এই বিষয়ে বলে আর গেছি, আর মবের বলবো। যেটা বলছি অবশ্যই সম্ভব, কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকার একটা দুর্বল সরকার ছিল, রাজনৈতিক দলের সহযোগিতা পূর্ণমাত্রায় পায়নি, প্রশাসনের সহযোগিতা পায়নি, ফলে সবাই তাদের পেয়ে বসেছিল। কিন্তু বিএনপি তো রুট লেভেল পর্যন্ত বিস্তৃত শক্তিশালী রাজনৈতিক দল, বিএনপির পক্ষে সম্ভব। সেই দলের সরকার এটা, তারা যদি মনে করে আইনানুগ বিচার হবে অপরাধীর, আইনের বাইরে কাউকে আইন হাতে তুলে নিয়ে কাউকে শায়েস্ত করার অধিকার কোনো রাষ্ট্র দিতে পারে না। বিএনপি আমরাও এখানে চাই সেটাই হোক অবশ্যই আসলে। স্ট্রিক্ট থাকবে। কিসের মত? জি সালেহ ভাই, আমি সময় এই হাতে যে নিয়ে আমি একেবারে- একটা কথা যদি বলে শেষ করে দিই, জি। ভোটের পর সরকার তো গঠন হলো অনেকদিন পর, অনেক 5-6 দিন পর। ভোটের পর কেউ বলে নাই যে খলিলুর রহমান এই ভোটের ইঞ্জিনিয়ারিং করেছেন। যখন তিনি মন্ত্রী হয়েছেন তখন খলিলুর রহমান এমন কোনো ভোটের কোনো দায়িত্বে ছিলেন না। আর সরকারের কাছে আমি প্রত্যাশার কথা বলে এটা শেষ করে নেই, আমাদের দেশে তারেক রহমান সাহেব জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। উনি বলছেন এই দেশের মানুষ আর মাফিয়াতন্ত্র দেখতে চায় না। বাংলাদেশ একটা মাফিয়াতন্ত্র হয়েছিল, একটা পরিবারতন্ত্র হয়েছিল। এই যে ফ্ল্যাট নিয়ে ওই আগের সরকারের নাতিপতি, প্রধানমন্ত্রীর পরিবারের লোক, সব লোক পাইছে, নাতিপতিও পাইছে। এটা যে একটা ওনারা বন্ধ করছেন, স্বাগত জানাই, কিন্তু একই সঙ্গে বলে নেই বাংলাদেশে যেন ওই নিজাম হাজারি, জয়নাল হাজারি, ইয়াবা বদির মতো আর কোনো গ্যাংস্টার তৈরি না হয়। এবং বিএনপিকে এই তার দলের নেতা কর্মীদেরকে, বিশেষ করে ছাত্র দল এবং যুব দলকে একটা সঠিক পথ দেখাইতে হবে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তারা যেন তাদের কেউ চাঁদাবাজিতে যুক্ত না হয়, তারা যেন সন্ত্রাসে যুক্ত না হয়। আগের আমলে আমরা দেখছি জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এইবারে মাপ সন্ত্রাস সময় নারাই তকবীরদের দেখছি। এইবার যেন তারেক রহমান জিন্দাবাদ করে কারো ব্যবসা বাণিজ্যে হামলা না করে, এটাই পথ। অসংখ্য শান্তির একটা ধন্যবাদ। দেশ চাই, একটা সমৃদ্ধের দেশ চাই, একটা সমাজতার দেশ চাই, প্রতিহিংসা মুক্ত দেশ চাই। সেটি আসলে আমাদের সকলের প্রত্যাশা। সালাউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ, একটা স্বাগত। শান্ত ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই। যেখান থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি, ভালো থাকুন।